নমস্কার। বাজেট তো হলো, মানে ইন্টারিম বাজেট এ নিয়ে অনেক কথাবার্তা, কোনটা বাজেট কোনটা ইন্টারিম বাজেট। দেখি আমার মতে ব্যাপারটা একটা স্টেটমেন্ট অফ হাউ দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু কন্টিনিউ, কিভাবে এটা আগের দিকে বাড়িয়ে যাবে। এবং সেখান থেকে হিন্ট পাওয়া যাচ্ছে যে জুলাই মাসে যখন ফুল ফ্লেজেড বাজেট হবে তখন কার ওপর ঝোঁকটা বেশি থাকবে গভর্নমেন্টের। ওভারঅল বাজেটে যেটা পড়ে বুঝলাম, সব যে বুঝেছি তা নয়, কিছু কিছু বুঝেছি। সেই বোঝার পরিপ্রেক্ষিতে এটা বুঝতে পারছি যে একটা ফিসক্যাল ডেফিসিট বলে কথা আছে, অর্থাৎ আয় আর ব্যয়ের যে তফাৎটা, সেটাকে খুব রেস্ট্রিক্টেড করেছে ফর 2024। সেটা খুব ইম্পর্টেন্ট ফর বন্ড ইল্ড যেটা বলায়, যার জন্য ওই পাবলিক সেক্টর ব্যাংকদের মার্ক টু মার্কেট গেইনটা, ট্রেজারি গেইনটা বেড়ে যাবে পরের এই বছর। সেটা একটা দিক দেখলাম। যেটা দেখলাম যে বেশ বড় রকম ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্রোগ্রামটা রয়েছে, প্রায় 1,11,100 কোটি টাকা, উইচ ইজ ভেরি গুড। তো হাইলাইটস গুলো যদি যাই, তাহলে আমরা একটা করে যদি হাইলাইটস বুঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে সোলার পাওয়ারের উপর খুব জোর। তার হিন্টটা কিন্তু রাম মন্দির ইনগ্রেশনের সময় পাওয়া গেছিল, যে নিউ সোলার পাওয়ার স্কিমস would boost savings of Indian rupees 15,000 to 18,000 per household annually যারা রুফটপ সোলার প্যানেল লাগাবে। এটা একটু ভালোভাবে বুঝতে হবে। তার মানে গভর্নমেন্ট বলছে যে আপনারা রুফটপ সোলার প্যানেল লাগান, বুঝতে পারছেন? তো সবার বাড়ির ছাদে রুফটপ সোলার প্যানেল হবে, তার থেকে পাওয়ার জেনারেট হবে। তো রুফটপ সোলার পাওয়ার যেসব কোম্পানি আছে তাদের ব্যবসাটা বাড়বে বলে ধরা যেতে পারে। এখন কতটা বাড়বে সেটা হচ্ছে কতগুলো রুফটপ সোলার লাগবে এবং কত তার বিক্রি বাট্টা বাড়বে। এবার উল্টো দিক দিয়ে ভাবতে হবে যে যদি আমি নিজেই পাওয়ার জেনারেট করি বাড়িতে, তাহলে আমার তো পাওয়ার কিনতে হবে না। তাহলে যারা পাওয়ার এখন বেচেন, তৈরি করেন এবং বেচেন, তাদের কি হবে? তাদের ব্যবসা কি কমবে? তারা যদি এটা তো রুফটপ সোলার প্যানেল দিয়ে তো ফ্যাক্টরি চলবে না, ফ্যাক্টরি মেশিন চলবে না। তো তারা হয়তো সেই দিকটায় সাপ্লাইটা করবে। আর এখানে একটা বুঝতে হবে যে আমি পাওয়ার নিজেই জেনারেট করছি। ইনফ্যাক্ট সারপ্লাস পাওয়ার হলে আমি গ্রিডে দিতে পারবো। তো গ্রিড থেকে সেটা চলে যাবে পাওয়ার স্টেশনে, সেখান থেকে ডিস্ট্রিবিউট হবে। সুতরাং পাওয়ার ডিস্ট্রিবিউশন, পাওয়ার জেনারেশন, অল্টারনেটিভ পাওয়ার, পাওয়ার ট্যারিফ, এই পুরো একটা ইকোসিস্টেম এমনভাবে চেঞ্জ হতে চলেছে আগামী দিনে। এবং এই পিরিয়ডটা আমার ধারণা বোধহয় প্রোগ্রাম ওয়াইজ প্রায় 2030-40 অব্দি চলে যাবে। আর সবাই তো ছাতে জায়গা নেই রুফটপ লাগাবার জন্যে। আবার এটা হতে পারে যে মাল্টি স্টোরি বিল্ডিংগুলো যখন আগামী দিনে তৈরি হবে, ওটা কম্পালশন করে দেবে যে রুফটপ ওই পাওয়ার ওইগুলো লাগাতে। এখন ধরুন বড় বড়, খুব বড় মাল্টি স্টোরি বিল্ডিং না হলেও 30-40টা ফ্ল্যাটওয়ালা তো বিল্ডিং প্রচুর হয়। আমি তাদের মাথায় ছাতে কখনো রুফটপ কিছু দেখিনি প্রোগ্রাম। অথচ প্রত্যেকটা ফ্ল্যাটে মানে কি বলে পাখা, আলো ইত্যাদি ইত্যাদি চলে। ইনফ্যাক্ট একটু ক্যাপাসিটি বেশি থাকলে পরে এয়ার কন্ডিশনও চলবে। আমাকে সেটা বলেছিল, আমি একটা কোটেশন দিয়েছিলাম, মানে বলেছিলাম, ডেকেছিলাম একটি রুফটপ এই সোলার পাওয়ারে যারা ব্যবসা করে। তো সেটা আপনারা বার করে দিতে পারবেন যে কি আছে। বাট এই ব্যবসাটা বেশ আমার মতে একটা খুব র্যাডিক্যাল চেঞ্জ আসছে। আগে ছিল একটা উক্তি, এখন দেখতে পাচ্ছি সেটা একদম ঠিক ঠিক জায়গায় চলে যাচ্ছে। সো সোলার পাওয়ার, এখন সোলার পাওয়ারে তো অনেক রকম আছে, সোলার পাওয়ার ম্যানুফ্যাকচারিং, সোলার ফটোভোল্টাইক সেলস, সোলার ইপিসি, তারপরে সোলার ব্যাটারি, তারপরে এরকম করে অনেকগুলো সেক্টর আছে, তাতে অনেক অনেক কোম্পানির অনেক রকম ব্যবসা হবে, সেটা একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে পিএম আবাস যোজনা গ্রামীণ স্কিম টু অ্যাচিভ টার্গেট অফ 3 crore হোমস। এখন 2 কোটি বাড়ি হয়েছে, আরো 1 কোটি বাড়ি হওয়ার ব্যাপারটা হচ্ছে। এখন এই বাড়ি যদি টার্গেট হয় এই পিএম আবাস যোজনাতে,
তাহলে তো বাড়ি তৈরি করতে গেলে যা যা ইনপুট লাগে, যা যা জিনিস লাগে, বুঝতে পারছেন, সেসব ব্যবসাগুলো তো অনেকখানি বড় হয়ে যাবে। সেটা এখন বাড়িগুলো ছাদে অ্যাসবেস্টস শীট হতে পারে, তারপরে জলের ট্যাঙ্ক হতে পারে, পাইপ লাগাতে হবে, ইলেকট্রিক পাওয়ারের কেবলস টেবলস লাগবে। যা হয় আগে এটা ছিল না, তো এগুলোর প্রয়োজন ছিল না। এখন যদি প্রধানমন্ত্রীর এই স্কিম অনুযায়ী যদি আরো 1 কোটি বাড়ি হয়, বুঝতে পারছেন যে এই সাপ্লায়ার ইন্ডাস্ট্রি যেটা আছে সেগুলোর তো ব্যবসা খুব ভালো হবে। এখন সেটা আমাদের দেখতে হবে যে রুরাল ইনফ্যাক্ট অ্যাফোর্ডেবল হাউজিং ব্যাপারটার দিকেই বেসিক্যালি নজর রাখতে হবে। অর্থাৎ ছোটখাটো বাড়ি। কারণ এর সাথে আরেকটা স্কিম আমি দেখছিলাম, বলছে যে আহ, উম, দেখি, ওই যাদের ভাড়ায় বাড়িতে আছে, যারা বস্তি অঞ্চলে আছে, তাদের নিজেদের বাড়ির কথা এইখানে বলা হয়েছিল। আরেকটা হচ্ছে এই স্কিমটা পিএম আবাস, ওটা গ্রামীণ বলছে, তো শহর বলে কিছু বলেনি, বাট শহরের সম্বন্ধে রেফারেন্সটা করেছে। কারণ এটা একটা খুব বড় জায়গা, মানে কিভাবে হবে, কি করে হবে, সেগুলো তো এক একটা করে পরে বোঝা যাবে। বাট মেইন বাজেট থিমটা যখন আমরা আলোচনা করছি, একটু বোঝা দরকার যে ফোকাসটা কোন দিকে। ফোকাসটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যদি একটা কথা আমি বলি, তাহলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপর প্রচন্ড জোর আছে। এবার একটা 1 লক্ষ কোটি টাকার 50 বছরের সুদ ছাড়া, মানে সুদ দেবে না, একটা ফান্ড তৈরি হয়েছে, যে সানরাইজ যে ডোমেন আছে, সানরাইজ ইন্ডাস্ট্রি, অর্থাৎ নতুন ব্যবসা যেগুলো সানরাইজ ডোমেন্সের মধ্যে পড়বে সরকারের, সেখানে একটা 50 বছরের জন্যে 1 লক্ষ কোটি টাকার ব্যয় হবে, যার ইন্টারেস্ট হবে না, এবং সেসব ইন্ডাস্ট্রি তাতে যাতে তৈরি হতে চায়। এটাও খুব সুদূর প্রসারী এবং লং টার্ম থিঙ্কিং এবং ভেরি গুড অ্যান্ড পজিটিভ থিঙ্কিং বলে মনে করা যেতে পারে। এখন এক্স্যাক্টলি স্কিমগুলো কিভাবে আসবে না আসবে, সে তো ডিটেইলে আমরা জানতে পারবো। আজকে আলোচনা হচ্ছে যে কি হাইলাইটস গুলো থেকে কিছু মানে বার করা যায় কিনা। তারপরে বলছে যে রেলওয়ে করিডোর ফর এনার্জি, সিমেন্ট অ্যান্ড মিনারেলস আলাদা করে তৈরি করা হবে, অর্থাৎ ডেডিকেটেড ট্রেন লাইন, যেটাকে করিডোর বলা হয় রেলওয়ের জন্য, এনার্জি, সিমেন্ট অ্যান্ড মিনারেলস। তো সিমেন্ট আর মিনারেলস খুব ভারী একটা ব্যাপার বহন করার পয়েন্ট অফ ভিউ থেকে। এনার্জি কথাটা যে ইউজ করেছে আমি ঠিক বুঝে উঠতে পারিনি যে এনার্জি বলতে কি বোঝাচ্ছে এই করিডোরে। বাট এনার্জি সংক্রান্ত মেটেরিয়াল, তাহলে তো সেটা কোল হতে পারে, কারণ কোল ইজ এ এনার্জি, ফর্ম অফ এনার্জি। এখন ওটা এক্স্যাক্টলি ডিটেলসে জানি না, বাট এটা একটু নোট করে রাখা উচিত। আর বলছে 40,000 রেল বগিজ, এক্সিস্টিং বগিজ, সেগুলো কনভার্টেড টু বন্দে ভারত স্ট্যান্ডার্ড। তার মানে রেলওয়ে বগিতে অনেক রকম চেঞ্জেস আসবে, অনেক সংস্কার আসবে এবং বগিগুলো তৈরি হবে। তো বন্দে ভারতে যেসব কোম্পানি ব্যবসা সাপ্লাই টাপ্লাই করছে, তো তাদের ব্যবসাটা নিশ্চয়ই ডেফিনেটলি এর জন্য বেড়ে যাবে, এবং সেইগুলো দেখতে হবে যে তারা কিরমভাবে ব্যবসাটা পাচ্ছে, টেন্ডারগুলো কবে ছাড়ছে। বাট মেজর চেঞ্জ এটা বলতে পারি। তারপরে একটা জিনিস ইন্টারেস্টিং লাগলো যে সেট আপ মেডিকেল কলেজেস বাই ইউজিং এক্সিস্টিং হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ বর্তমানে যে হাসপাতাল আছে সেই ইনফ্রাস্ট্রাকচারটা ইউজ করে মেডিকেল কলেজ তৈরি হবে। মানে একদিকে হচ্ছে মেডিকেল ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য, আর তার যে জন্য যে পড়াশুনোর দিকটা আছে সেটার সাথে লিঙ্ক করার চেষ্টা করছে। সো এডুকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন এই দুটো চলে আসছে, যেটা আমাদের শেয়ার বাজারেও খুব বেশি প্রযোজ্য, মানে এডুকেশন ফার্স্ট, ইনভেস্টমেন্ট সেকেন্ড। সেই একই থিওরিটা বলছি, যে মেডিকেল কলেজ টু বি লিঙ্ক টু দ্য এক্সিস্টিং মেডিকেল কলেজ। ধরুন একটা এইমস আছে,
ধরুন আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় কল্যাণীতে এইমস আছে, তাহলে সেই এইমসের সাথে কল্যাণীতে মেডিকেল কলেজ, আমি জানি না আছে কি না, হয়তো আছে, কিংবা আরও কিছু মেডিকেল কলেজের এবং পড়াশোনার ব্যবস্থা করা হবে, যারে আইডিয়াটা হচ্ছে যে এই মেডিকেল কলেজ থেকে ছাত্ররা পাশ করে ডাক্তার হয়ে ইত্যাদি ইত্যাদি তারা এইমসে যেতে পারবে এবং মেডিকেল ইকোসিস্টেমটা আরও বেশি বলিষ্ঠ হবে। সুতরাং এখান থেকে দেখতে হবে যে কারা কারা এর ব্যবসায় সুবিধা পাচ্ছে, সুবিধা পেতে পারে, এবং অবভিয়াসলি নতুন নতুন হসপিটাল তারা যদি নতুন করে স্যাংশন পায়, আমার ধারণা তাদের সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজের ব্যবস্থাটাও করতে হবে, সেটা দেখা যাবে কীরকমভাবে আসবে। এটা আমার নেক্সট পয়েন্টটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে ট্যুরিস্ট সেন্টার ডেভেলপ করার জন্য লং টার্ম ইন্টারেস্ট ফ্রি লোন টু স্টেটস দেবে। অর্থাৎ ধরুন আমি কলকাতায় বসে কথা বলছি, গঙ্গাসাগর একটা খুব বড় জায়গা ট্যুরিজমের জন্য, লক্ষ লক্ষ লোক আসে শীতকালে গঙ্গাসাগর মেলা এবং গঙ্গায় ডুব দিতে ইত্যাদি। তো এখন এটা আগে একটা বিগ শিফট অ্যারেঞ্জমেন্ট ছিল, তারপরে অনেকগুলো কোম্পানি তারা টেন্ট ফেন্ট চালু করলো, আর সরকারও প্রচুরভাবে গঙ্গাসাগর মেলাকে বুস্ট করার জন্য অনেক তৎপরতা দেখিয়ে অনেক ভালো ভালো ব্যবস্থা করেছে। আর এটা আরো লার্জার স্কেলে হবে কিনা আমি জানি না, বাট আনঅ্যাটেন্ডেড মেডিকেল ট্যুরিজম অনেক আছে, মানে অনেকগুলো জায়গায় ট্যুরিজম প্রচণ্ড হতে পারে এবং সেখানে এখন পর্যন্ত কিছু ব্যবস্থা সেরকম হয়নি, এবং সেটা যদি আমরা ইস্টের লোকের জন্য ভাবি, তাহলে আমার লুক ইস্ট পলিসি যেহেতু আছে, আমার মনে হয় ইস্টের দিকে যথেষ্ট এই ব্যাপারটা আসবে, প্রোভাইডেড স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস টু টেক দ্যাট ফান্ড, যেটা 50 বছরের জন্য ফান্ডটা দেওয়া হবে, এবং অবভিয়াসলি আমার ধারণা ইন্টারেস্টটা লাগছে না। সো ট্যুরিজম ডেভেলপমেন্টের একটা বড় খাতা, এবং ট্যুরিজম ডেভেলপমেন্ট করলে যেটা হয় ন্যাচারালি আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়। একটা ট্যুরিজম ডেভেলপ করলে তো খালি ওই জায়গাটা ট্যুরিজম হলো না, তার ইনফ্রাস্ট্রাকচারে হোটেল আছে, তারপরে হোমস্টে আছে, গাড়ি আছে, গাড়ির ড্রাইভার আছে, রাস্তায় খাবারের দোকান আছে, ছোটখাটো রেস্টুরেন্ট আছে, বড় বড় হোটেল আছে, এয়ারপোর্ট আছে, ট্রেন স্টেশন আছে, গাড়ির চাকা লাগবে, গাড়ির পেট্রোল লাগবে, গাড়ির ডিজেল লাগবে, আরো কত কিছু জানেন তো একটা ট্যুরিজম করতে গেলে কি সাংঘাতিক হয়। ইনফ্যাক্ট ম্যাগি যে সেলটা হয়, একটা বেশ বড় সেল হয় পাহাড়ে। কেন? ঠান্ডায় ঠান্ডায় গরম গরম ম্যাগি স্যুপ খাওয়ার একটা ট্যুরিস্টদের প্রচন্ড একটা ইন্টারেস্ট আমি দেখেছি। রিসেন্টলি আমি দার্জিলিং গেছিলাম, তো সেখানে দেখলাম যে এই ব্যাপারটা ইয়াং ছেলেরা কি, আমিও তো খেলাম, ইয়াং ছেলেরা কি গরম গরম ধুয়ো ধুয়ো ঠান্ডার মধ্যে খেতে ভালোই লাগে। তো এই যে ট্যুরিজমের জন্য একটা পার্টিকুলার কোম্পানির একটা প্রোডাক্টের সেলটা বেড়ে যায়, এরকম ছোটখাটো আরো অনেক অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যে একটা ট্যুরিজমকে এনহ্যান্স করলে কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ায়। আর মোর মেট্রো ট্রেনস অ্যান্ড নমো ভারত ট্রেনস উইল বি ইন্ট্রোডিউস। সুতরাং রেলওয়ের আরেকটা দিক চলে আসছে, যে বগিগুলো বন্দে ভারত হচ্ছে, এখানে নমো ভারত ট্রেনসের কথা বলছে, এছাড়াও রেল লাইনে করিডোরের কথা বলছে, সুতরাং রেল ট্র্যাক ব্যাপারটা রয়েছে। সো রেল ইন্ডাস্ট্রি ব্যাপারটার উপর প্রচণ্ডভাবে জোর দিয়ে, কারণ এটা একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা আলটিমেটলি দেশের জিডিপি বৃদ্ধির সহায়ক। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে ওভারঅল মানে অল ইন্টারিম বাজেট প্রপোজাল বলবো না, স্টেটমেন্টস আমি বলবো, সেগুলো ইজ হিন্টিং একটা হায়ার জিডিপি গ্রোথ, অ্যাটলিস্ট সেই হচ্ছে উদ্দেশ্য। কারণ রেভিনিউ বয়েন্সি আছে, জিএসটি কালেকশনস ভালো, ইনকাম ট্যাক্স কালেকশনস ভালো, সুতরাং এই সময় যদি ডেভেলপমেন্ট করতে পারে এবং যদি আমরা জুলাই মাসে এই সরকার থেকে ফুল ফ্লেজেড বাজেট পাই, তাহলে এগুলোর উপর অনেক বেশি ডেভেলপ করবে। সুতরাং এটা একটা সূত্র বলতে পারেন। এই সূত্রের ওপর অবভিয়াসলি শেয়ার বাজার এবং ইনভেস্টমেন্ট মার্কেট বেসিক্যালি কাজকর্ম করবে আগামী দিনে, এবং তারই বেসিসে মার্কেট গঠন হবে, তারই বেসিসে শেয়ার বাছাই হবে, তারই বেসিসে শেয়ারে দামে বৃদ্ধি আসবে, সেই বেসিসে সূচকে বৃদ্ধি আসবে। বাট উই হ্যাভ টু ওয়েট, আই সাপোজ জুলাই 2024 ফর এ ফুল বাজেট। ছোট্ট করে ছেড়ে দিলাম যে এই ইন্টারিম বাজেটে কি কি চোখে পড়লো,
কি কি বুঝলাম। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে আরো অনেক ডিটেলসে পড়তে পারেন, এবং পড়তে গেলে পর আমি যদি একটা সামেশন করি তাহলে আমি বলবো মাইক্রো ফাইন্যান্সের ওপর জোর আছে, ট্যুরিজম সম্বন্ধে বললাম, ট্যুরিজম উপর জোর আছে, এনার্জি সেক্টরে সাংঘাতিক জোর আছে ইনক্লুডিং টপ ফোকাস সোলার, আর রেলওয়েজে তো জোর আছে, অনেকভাবে রেলওয়েজ বললাম, আর ডিফেন্সে তো স্ট্যান্ডার্ড জোর আছেই, কারণ ডিফেন্সে বাজেট আউটলেটা অনেক বেড়ে গেছে, এবং ডিফেন্স সেক্টরের অ্যালোকেশন হচ্ছে 6.2 লাখ ক্রোর আউট অফ 11.11 লাখ কোটি যে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আউটলে করছি, তার 6,20,000 6.2 লাখ ক্রোর হচ্ছে ডিফেন্সের জন্য। সুতরাং ডিফেন্সে কিছু ঢিলামি হবে এরকম তো আমি কোনো দেখতে পাচ্ছি না। যাকে এটার উপর ওয়ার্কআউট করুন, দেখুন আগামী দিনে ওয়ার্কআউট করলে কি হয়, এবং তারপরে আমরা বুঝতে পারবো যে আমাদের শেয়ার বাজারের ব্যাপারটা কতটা চলছে। ধন্যবাদ।